থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট জার্নি সবেমাত্র শুরু করেছেন বা করতে চাচ্ছেন, অথবা আপনি কম বেশি ইনকাম তো করছেন ঠিকই কিন্তু সঞ্চয় করতে পারছেন না, প্রতি মাসে যা ইনকাম করছেন সবই সংসারে খরচ হয়ে যাচ্ছে, আপনি হতাশ হয়ে যাচ্ছেন, হয়তো আর কোনোদিন আপনি সেভিংস করতে পারবেন না, তাহলে আপনাদেরকে বলবো হতাশ হওয়ার ব্যাপার নেই। এখনো সময় আছে আপনার ইনভেস্টমেন্ট জার্নিকে একটা সঠিক ট্র্যাকে নিয়ে আসতে। এখনো আপনি আপনার ফিউচারকে বা আপনার রিটায়ারমেন্ট লাইফকে সিকিউর করতে পারেন। তাই শুরুতেই বলছি, ভিডিওটা যেহেতু সঠিকভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য ভিডিওটা একটু লম্বা হবে, তবে ভিডিওটার প্রত্যেকটি পয়েন্ট খুবই ইনফরমেটিভও হবে, তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাই বিশ্বের একজন সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, ইফ ইউ বাই থিংস ইউ ডু নট নিড, সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস ইউ নিড। অর্থাৎ যদি আপনি সেই সমস্ত জিনিসের পিছনে আপনার টাকা অপচয় করেন যেটা হয়তো আপনার সেই মুহূর্তে প্রয়োজন নেই, তাহলে খুব শীঘ্রই আপনাকে সেই সমস্ত জিনিস বিক্রি করতে হবে যেগুলো আপনার প্রয়োজনের। তাই আপনি যে কাজই করেন না কেন এবং আপনি যত টাকাই ইনকাম করেন না কেন, 10,000, 15,000, 20,000, 50,000, আপনার ইনকাম অনুযায়ী আপনাকে সেভাবেই আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং করা উচিত, যাতে আপনার সমস্ত দায়িত্ব এবং ইচ্ছা পূরণ করার পরেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারেন এবং আপনি আপনার ফিনান্সিয়াল ফ্রিডমকে খুব দ্রুত অ্যাচিভ করতে পারেন। আজকের ভিডিওতে আমি এমন একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা এমন একটা ইনভেস্টমেন্ট রুল নিয়ে আলোচনা করব যে রুল অনুযায়ী আপনাকে খুব বেশি ইনভেস্টমেন্ট করতে হবে না, আপনার বয়স যাই হোক না কেন এবং আপনি যত কম টাকায় ইনকাম করেন না কেন, এই রুলটাকে ফলো করলে খুব অল্প ইনকাম করেও আপনারা অনেক বেশি সঞ্চয় করতে পারবেন। তো মেইন যে রুল বা স্ট্র্যাটেজি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব, সেটার আগে আমাদের আরও দুটো নিয়ম মেনে চলতে হবে। আমরা বেশিরভাগ মানুষই সেভিংস এই কারণে করতে পারি না, কারণ ইনভেস্টমেন্ট করার বা সেভিংস করার যে স্ট্র্যাটেজিটা আমরা ফলো করি বা যেটাকে আমরা সঠিক পদ্ধতি বলে মনে করি, সেটা একজন ধনী ব্যক্তি ইনভেস্টমেন্ট করার বা সেভিংস করার জন্য যে স্ট্র্যাটেজি ফলো করে সেটার একদম উল্টো। আমাদের সেই সেভিংস বা ইনভেস্টমেন্ট করার স্ট্র্যাটেজিটা হলো, প্রথমে আসবে ইনকাম, তারপর এক্সপেন্ডিচার এবং তারপর সেভিংস বা ইনভেস্টমেন্ট। অর্থাৎ প্রত্যেক মাসে যে ইনকাম আসবে সেখান থেকে প্রথমে সমস্ত খরচা করব এবং তারপর যদি কিছু বেঁচে থাকে তাহলে সেটাকে আমরা সেভিংস করব বা ইনভেস্টমেন্ট করব, কারণ তা না হলে সংসার চলবে কিভাবে? না খেয়ে, না পরে, পারিবারিক সমস্ত চাহিদা না মিটিয়ে তো আর ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করা সম্ভব নয়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে যে স্ট্র্যাটেজি ফলো করা উচিত বা একজন ধনী ব্যক্তি যে স্ট্র্যাটেজি ফলো করে, সেটা হলো প্রথমে ইনকাম, তারপর সেভিংস বা ইনভেস্টমেন্ট এবং তারপরে হবে তার সমস্ত রকমের এক্সপেন্সেস। অর্থাৎ প্রতি মাসে যে ইনকাম আমাদের আসবে প্রথমে সেখান থেকে সেভিংস বা ইনভেস্টমেন্ট করতে হবে এবং তারপরে বাকি টাকাকে এক্সপেন্ডিচারে ব্যবহার করতে হবে। হয়তো আপনি ভাবছেন যে যত টাকা আপনি প্রতি মাসে স্যালারি পান বা ইনকাম করেন তার পুরোটাই তো পরিবারের বিভিন্ন চাহিদা মেটাতেই শেষ হয়ে যায়, সুতরাং এই নিয়মটা মেনে চলা অত্যন্ত কঠিন। তো কিভাবে আপনারা এই নিয়মটা মেনে চলবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত বলবো। তো এটা হলো প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটি হচ্ছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার কনসিস্টেন্সি বজায় রাখা বা একজন ডিসিপ্লিন ইনভেস্টর হওয়া। অর্থাৎ আজকের এই মেইন রুল অনুযায়ী এবং আপনার ইনকাম অনুযায়ী যত টাকা ইনভেস্টমেন্ট করা উচিত বা আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন, সেই ইনভেস্টমেন্ট করার ধারাবাহিকতাকে বজায় রাখতে হবে। অর্থাৎ যা কিছুই হোক না কেন প্রত্যেক মাসে আপনি সেই টাকাটা ইনভেস্টমেন্ট বা সেভিংসের জন্য রাখবেন। এবং এই কনসিস্টেন্সি আপনারা কিভাবে বজায় রাখবেন বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিভাবে আপনি একজন ডিসিপ্লিনড ইনভেস্টর হবেন, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো এবার আমি আলোচনা করব ইনভেস্টমেন্টের সেই মেইন স্ট্র্যাটেজি বা রুলটার ব্যাপারে। ইনভেস্টমেন্টের সেই স্ট্র্যাটেজি বা সেই রুল অনুযায়ী আপনার ইনকামকে প্রথমে তিনটি ভাগে ভাগ করতে হবে। প্রথমটা হচ্ছে আপনার বেসিক নিডস, দ্বিতীয়টা হচ্ছে আপনার ওয়ান্টস বা ইচ্ছা এবং তৃতীয়টা হচ্ছে সেভিংস বা ইনভেস্টমেন্ট। তো কোন ভাগে কত টাকা খরচ করতে হবে বা আপনার ইনকামের কত পার্সেন্টেজ খরচ করতে হবে সেটা জানার আগে প্রথমে আপনাকে জানতে হবে এই তিনটে পার্টের মধ্যে কোন পার্টে কি কি পারপাসে আমাদের খরচা করা উচিত। প্রথম যে পার্টটা রয়েছে বেসিক নিডস, এর মধ্যে আসবে সেই সমস্ত জিনিস যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য, যেগুলোকে ছাড়া আমরা কখনোই চলতে পারবো না, যেগুলোকে ইসেনশিয়াল এক্সপেন্স বলা যেতে পারে। যেমন ধরুন আপনার কোনো ইএমআই চলছে, আপনি হাউস বিল্ডিং লোন নিয়েছেন বা কোনো পার্সোনাল লোন নিয়েছেন, অথবা আপনি কোনো ভাড়া বাড়িতে আছেন, আপনাকে প্রতি মাসের জন্য রেন্ট পে করতে হচ্ছে, এই সমস্ত কিছুই বেসিক নিডসের মধ্যে পড়বে। এরপরে রয়েছে ফুডস, অর্থাৎ প্রত্যেক মাসে খাওয়া খরচ বাবদ
আপনার যে টাকা খরচ হয় সেটাও এই বেসিক নিডসের মধ্যে পড়বে। তারপর রয়েছে ট্রান্সপোর্টেশন। ধরুন আপনি এমন কাজের সাথে যুক্ত আছেন যেটা আপনার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, তো সেখানে বা আপনার সেই গন্তব্যস্থলে ও কর্মস্থলে যাওয়ার জন্য আপনাকে প্রতিদিন যে বাইকের তেল খরচ করতে হয় বা আপনাকে গাড়ি ভাড়া দিতে হয়, সেটাও এই বেসিক নিডসের মধ্যে পড়বে। এরপর ধরুন আপনার বাড়িতে ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন রয়েছে, যেটার জন্য আপনাকে প্রত্যেক মাসে একটা ফি দিতে হয় বা আপনাকে রিচার্জ করতে হয়, তো সেই ইন্টারনেট বিল। আবার ধরুন আপনার বাড়িতে 2-3টে মোবাইল রয়েছে যেটার রিচার্জ আপনাকে করতে হয়, তো সেই মোবাইল রিচার্জ। এছাড়াও ইলেকট্রিসিটি বিল, জলের বিল, গ্যাসের বিল, এগুলো বেসিক নিডসের মধ্যে পড়ে। আবার আপনার সন্তান রয়েছে, তাদের পড়াশোনা বাবদ, বা আপনার বাড়িতে অসুস্থ কেউ রয়েছেন যার মেডিকেশন বাবদ প্রত্যেক মাসে একটা ফিক্সড খরচ হয়। এছাড়া বেসিক ক্লোথস, এই সমস্ত কিছুই এই বেসিক নিডসের মধ্যে পড়ে। এরপরে রয়েছে ওয়ান্টস বা ডিসায়ার বা ইচ্ছা। এই পার্টে যে পারপাসগুলোতে আমরা খরচা করব সেটা আমাদের বেসিক নিডস নয়, সেটা কেবল আমাদের ইচ্ছা পূরণের জন্য বা আমাদের নিজেদের ভালো লাগার জন্য। তাই নিজেদের হ্যাপি রাখার জন্য যে সমস্ত জিনিসের উপর আমরা খরচা করি সেগুলো সব এই ওয়ান্টস বা ডিজায়ারের মধ্যে পড়ে। যেমন ধরুন আপনি প্রত্যেক সপ্তাহে রবিবার বন্ধুদের সাথে বা বাড়ির লোকেদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছেন, তো সেজন্য যাওয়া আসা ও খাওয়া খরচ সমস্ত কিছু মিলিয়ে যে টাকাটা খরচা হয় সেটা এই ওয়ান্টস বা ডিজায়ারের মধ্যে পড়ে। বা ধরুন মাঝে মাঝে বাড়ির বাইরে কোথাও খেতে যাচ্ছেন বা নামি দামি কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, সেটাও এই ডিজায়ার বা ওয়ান্টসের মধ্যে পড়ে। আবার ধরুন আপনার কোনো গেজেটস পছন্দ হয়েছে যেটা আপনি কিনতে চাচ্ছেন, যেমন সেটা একটা মোবাইল হতে পারে বা একটা বাইক হতে পারে বা অন্য কিছু, তো সেজন্য আপনি টাকা জমাতে চাচ্ছেন। এই সমস্ত কিছুই এই ওয়ান্টস বা ডিজায়ারের মধ্যে পড়ে। এবং তৃতীয় পার্টটা হচ্ছে সেভিংস বা ইনভেস্টমেন্ট, যেটা আপনাকে ফিউচারে ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য সাহায্য করবে। তো ইনভেস্টমেন্টের সেই রুলটা হচ্ছে 50-30-20 রুল। এই রুল অনুযায়ী আমরা আমাদের ইনকামকে যে 3টি পার্টে ভাগ করেছি, বেসিক নিডস, ওয়ান্টস এবং ইনভেস্টমেন্ট, এই প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ইনকামের আলাদা আলাদা একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট খরচ করতে হবে। এই রুলস অনুযায়ী বেসিক নিডস পূরণ করার জন্য আমাদের ইনকামের 50% খরচ করা উচিত। আবার ওয়ান্টস বা ইচ্ছাকে পূরণ করার জন্য আমাদের ইনকামের ম্যাক্সিমাম 30% খরচ করা উচিত এবং বাকি 20% আমরা রাখবো আমাদের সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য, যেটা হবে আমাদের লং টাইম ইনভেস্টমেন্ট। এইভাবে আমাদের মান্থলি ইনকামকে ভাগ করতে হবে। দেখুন, মানুষের চাহিদার কোনো শেষ হয় না। যার ইনকাম যত বেশি তার চাহিদা তত বেশি। ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের নিত্যদিনের লাইফস্টাইলও চেঞ্জ হতে থাকে, যার কারণে আমাদের এক্সপেন্সও বেশি হতে থাকে। কিন্তু একজন ডিসিপ্লিনড ইনভেস্টর হওয়ার জন্য বা খুব দ্রুত ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে আপনার লাইফস্টাইলের কারণে আপনার এক্সপেন্স যেন বৃদ্ধি না পায়। কারণ দিন দিন যতই আপনার বয়স বেড়ে যাবে ততই আপনার উপর দায়িত্ব অনেক বেশি বেশি করে বৃদ্ধি পাবে। তাছাড়া আপনার লাইফস্টাইল যদি চেঞ্জ নাও হয়, তবু প্রত্যেক বছর যেভাবে ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে আপনি এবছর কোনো একটা পারপাসে যত টাকা খরচা করছেন, আগামী বছরে সেই জিনিসের জন্য বা সেই পারপাসের জন্য আপনাকে আরও বেশি টাকা দিতে হবে। তাই সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে চলার জন্য এবং একজন ডিসিপ্লিনড ইনভেস্টর হওয়ার জন্য আজকের এই 50-30-20 রুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনি সবে মাত্র ইনকাম শুরু করেছেন বা আপনি সবে মাত্র ইনভেস্টমেন্ট বা সেভিং স্টার্ট করেছেন, আপনার ইনকাম শুরু করার বা ইনভেস্টমেন্ট শুরু করার এখনো 1 বছর পূরণ হয়নি, তাহলে এই 50-30-20 রুলটা হবে আপনাদের প্রথম বছরের ইনভেস্টমেন্টের জন্য। কারণ প্রতি মাসের স্যালারি বা ইনকাম সারা জীবন তো একজন ব্যক্তির সমান থাকে না। আপনি যে কাজের সাথেই যুক্ত থাকেন না কেন, সেটা গভর্নমেন্ট জব হোক বা কোনো প্রাইভেট সেক্টর জব হোক, প্রত্যেক বছরে কিছুটা পার্সেন্টেজ হারে সবারই বেতন কম বা বেশি বৃদ্ধি পায়। তাই 1 বছর পরে যখন আপনার ইনক্রিমেন্ট হবে বা আপনার স্যালারি বৃদ্ধি পাবে, তখন সেই পার্সেন্টেজ হারে আপনার মোট ইনকামের মোট যত টাকা বৃদ্ধি হবে সেটার ডিস্ট্রিবিউশন রেশিও হবে এই 50-30-20 রুলের একদম বিপরীত। অর্থাৎ ধরুন 1 বছর পরে আপনার ইনকামের মোট 2000 টাকা বৃদ্ধি হলো, তো সেই বৃদ্ধি পাওয়া 2000 টাকার মধ্যে 20% যাবে বেসিক নিডসে, 30% যাবে হচ্ছে ওয়ান্টস বা ডিসায়ারে এবং 50% যাবে সেভিংস বা ইনভেস্টমেন্টে। অর্থাৎ ধরুন যদি কোনো ব্যক্তির প্রত্যেক মাসের ইনকাম 25,000 টাকা হয়, তাহলে ইনভেস্টমেন্ট শুরু করার সময় মেইন ইনকামের 50% অর্থাৎ 12,500 টাকা ব্যবহার করতে হবে বেসিক নিডস বা নেসেসিটির জন্য এবং 25,000 টাকার 30% অর্থাৎ 7,500 টাকা
ব্যবহার করতে হবে ওয়ান্টস বা ডিসায়ার পূরণ করার জন্য এবং 25,000 টাকার 20% অর্থাৎ মাত্র 5,000 টাকা আপনাকে ব্যবহার করতে হবে সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য। এবং তারপর যখন আপনি ইনক্রিমেন্ট পাবেন বা আপনার যখন বেতন বৃদ্ধি হবে তখন সেই বৃদ্ধি পাওয়া অ্যামাউন্টকে 20, 30, 50% রেশিওতে ডিভাইড করতে হবে। অর্থাৎ ধরুন এই 25,000 টাকার 1 বছর পর 10% ইনক্রিমেন্ট হলো, অর্থাৎ 2,500 টাকা বৃদ্ধি হলো 1 বছর পরে, তাহলে 1 বছর পর থেকে বাড়তি 2,500 টাকার 20% অর্থাৎ 500 টাকা অ্যাড হবে আপনার বেসিক নিডসে। 2,500 টাকার 30% অর্থাৎ 750 টাকা অ্যাড হবে ওয়ান্টস বা ডিসায়ারে এবং 2,500 টাকার 50% অর্থাৎ 1,250 টাকা অ্যাড হবে আপনার সেভিংস বা ইনভেস্টমেন্টে। এবং প্রত্যেক বছর আপনার যে টাকাটা ইনক্রিমেন্ট হবে বা যত টাকা বৃদ্ধি পাবে সেটাকে আপনারা এভাবে 20, 30, 50 রেশিওতে অ্যালোকেট করবেন। তাহলে আপনার ইনভেস্টমেন্ট, আপনার বেসিক নিডস এবং আপনার ওয়ান্টস সবকিছুই সঠিকভাবে চলতে থাকবে। তাহলে কখনো আপনার মনে হবে না যে আপনি আপনার সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য পারিবারিক সমস্ত দায়িত্ব, আপনার শখ বা আপনার ইচ্ছা সমস্ত কিছু বাদ দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করছেন। কারণ এই রুল অনুযায়ী আপনি তো শুরু থেকেই প্রায় 80% অর্থাৎ 20,000 টাকা আপনার দায়িত্ব এবং পরিবারের ইচ্ছা পূরণের জন্য বরাদ্দ করে রেখেছেন। মাত্র 20% বা 5,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন ফিউচারের জন্য এবং আপনাকে ভাবতে হবে যে আপনার ইনকাম সেই 20,000 টাকাই। তো এখন প্রশ্ন হলো যে আমাদের ইনকামের এই 20% আমরা এমন কোথায় ইনভেস্টমেন্ট করব যেখান থেকে আমরা ফিউচারে একটা বড় ধরনের রিটার্ন আর্ন করতে পারবো বা খুব দ্রুত ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে পারবো। যদিও আপনাদের প্রত্যেক বছর ইনকাম বাড়বে এবং আজকের এই নিয়ম অনুযায়ী আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও ধীরে ধীরে বাড়তে থাকবে, কিন্তু আমি আপনাদেরকে মাসিক 25,000 টাকার ইনকামে ক্যালকুলেশন করে দেখাবো যে আপনারা কি রকম রিটার্ন পাবেন। তো আমার উদাহরণ অনুযায়ী 25,000 টাকার 20% হচ্ছে 5,000 টাকা। তো এই 5,000 টাকার মধ্যে 25% আমরা ইনভেস্টমেন্ট করব ফিক্সড রিটার্ন অ্যাসেটসের মধ্যে, যেমন আরডি, পিপিএফ, এসএসএ ইত্যাদি স্কিমের মধ্যে। এই সমস্ত স্কিম থেকে একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী রিটার্ন পাওয়া যায়। তবে চেষ্টা করবেন এমন স্কিমে ইনভেস্টমেন্ট করতে যেখান থেকে আপনারা ট্যাক্স বেনিফিটের ফ্যাসিলিটিও অ্যাভেইল করতে পারবেন। তো সেই অনুযায়ী আমরা এই 5,000 টাকা 25% অর্থাৎ 1,250 টাকা ইনভেস্টমেন্ট করব পিপিএফ অ্যাকাউন্টে। কিন্তু যদি আপনার মেয়ে সন্তান থাকে এবং তার বয়স যদি 10 বছরের নিচে হয় তাহলে আপনারা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বা এসএসএ অ্যাকাউন্টে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনার সেই 5,000 টাকার বাকি 75% অর্থাৎ 3,750 টাকা আপনারা ইনভেস্টমেন্ট করবেন নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে, যেটা এক ধরনের প্যাসিভ মিউচুয়াল ফান্ড। এদের রিস্ক অনেক অনেক কম এবং লং টাইমে এই ধরনের নিফটি 50 ইন্ডেক্স ফান্ডগুলো থেকে খুব কম করে হলেও 12 থেকে 13% রিটার্ন পাওয়া যায়। এবং আপনারা যদি ইন্ডেক্স ফান্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান এবং সেই সম্পর্কে যদি ভিডিওতে বেশি বেশি কমেন্ট আসে তাহলে আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসব ইন্ডেক্স ফান্ড সম্পর্কে। তো যদি আপনারা 1,250 টাকা করে প্রতি মাসে পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করেন 20 বছর পর্যন্ত, তাহলে 20 বছর পরে আপনারা মোট রিটার্ন পাবেন 6,45,598 টাকা। এবং 3,750 টাকা করে যদি আপনারা কোনো নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করতে থাকেন প্রতি মাসে, তাহলে 20 বছর পরে আপনার এই 3,750 টাকার ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দেবে 83,17,058 টাকা। অর্থাৎ সব মিলিয়ে 20 বছর পরে আপনার মোট সঞ্চয় হবে 89,62,656 টাকা, অর্থাৎ প্রায় 90 লাখ টাকার মতো একটা ওয়েলথ আপনারা ক্রিয়েট করতে পারবেন। আবার যদি আপনারা 1,250 টাকা করে পিপিএফ এর পরিবর্তে এসএসএ অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করেন আপনার মেয়ের নামে, তাহলে 20 বছর পরে আপনি মোট রিটার্ন পাবেন 7,33,000 টাকা। কিন্তু এটা একটা 21 বছরের স্কিম হলেও যেহেতু আমি 20 বছরের ক্যালকুলেশন করছি তাই 20 বছরের রিটার্ন দেখালাম। তাহলে এই এসএসএ এবং নিফটি 50 ইন্ডেক্স ফান্ড এই দুটো মিলিয়ে আপনি মোট সঞ্চয় করতে পারবেন 90,50,000 টাকা। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যদি আপনারা এই 50, 30, 20 রুল মেনে অত্যন্ত ডিসিপ্লিনের সাথে আপনার ইনভেস্টমেন্ট জার্নিকে অব্যাহত রাখেন তাহলে অল্প ইনকামেও আপনারা কিভাবে ফিউচারের জন্য অনেক বেশি সঞ্চয় করতে পারবেন। এবং আমাদের এই ইনভেস্টমেন্ট জার্নি যাতে সঠিক ট্র্যাকে থাকে, কন্টিনিউ থাকে, ডিসিপ্লিন থাকে, সেজন্য ইনকাম আসার সাথে সাথে প্রথমেই আমাদেরকে সেভিংস বা ইনভেস্টমেন্ট করতে হবে, তারপরে বাদবাকি টাকাটাকে আমাদের এক্সপেন্স অনুযায়ী খরচ করতে হবে। তো সেই অনুযায়ী আমাদের মাসিক ইনকাম আসার সাথে সাথে
প্রথমে 20% আমরা ইনভেস্ট বা সেভিংস করব। সেজন্য সবথেকে ভালো উপায়, আমরা শুরুতেই ওই পরিমাণ টাকাকে অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেব, অথবা আপনার স্যালারি অ্যাকাউন্টে ঢোকার একদিন বা দুদিন পরের ডেটে পিপিএফ এবং নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের জন্য অটো ডেবিট ফ্যাসিলিটিকে চালু করে রাখবেন, যাতে ইনকাম ঢোকার 1 থেকে 2 দিনের মধ্যেই আপনার সেই 20% অ্যামাউন্ট সরাসরি ইনভেস্ট হয়ে যায়। তাহলে আপনি আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডিসিপ্লিন থাকবেন ও কনসিস্টেন্সিও বজায় থাকবে। কিন্তু এই প্ল্যানিং এখনো শেষ হয়নি। আপনাদেরকে জানিয়ে রাখি, বেসিক নিডসের যে সমস্ত পারপাসগুলো রয়েছে, যেগুলোর জন্য আপনি আপনার ইনকামের সর্বোচ্চ 50%ই ব্যবহার করার চেষ্টা করবেন যাতে আপনার এই বেসিক নিডস পারপাস কখনো 50%-এর বেশি খরচা না হয়। কিন্তু আপনার বয়স যদি কম হয়ে থাকে বা আপনার পরিবারে উপার্জন করার মতো যদি অন্য কেউ থেকে থাকে এবং বেসিক নিডস পারপাস আপনাকে আপনার পরিবারে কোনো রকম কন্ট্রিবিউশন করতে না হয় বা খুবই সামান্য কন্ট্রিবিউট করতে হয়, বা আপনি যদি একজন লোন ফ্রি, ডেপ্ট ফ্রি বা ঋণমুক্ত ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি আপনার স্যালারি বা মান্থলি ইনকামের এই 50% অ্যামাউন্টের মধ্যে প্রয়োজনের বাইরের অংশটা ভুল করেও আপনার ডিজায়ার বা আপনার সব ইচ্ছে পূরণ করার জন্য ব্যবহার করবেন না। আপনার ইনকামের 50% থেকে সেই অ্যামাউন্ট প্রত্যেক মাসে জমিয়ে সর্বপ্রথম আপনার মান্থলি ইনকামের 6 গুণ টাকা জমিয়ে আপনাকে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত। এবং এই ইমার্জেন্সি ফান্ড এই কারণেই দরকার, যাতে আপনার কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনাকে কখনো চিন্তায় পড়তে না হয়, বা যেকোনো ধরনের ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়লেও আপ টু 6 মান্থ আপনার জীবনযাত্রার মান একইভাবে অব্যাহত রেখেও আপনি আপনার সমস্যার সমাধান বের করতে পারেন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনাকে আপনার পরিবারে কন্ট্রিবিউশন করতে হোক বা না হোক, যখন আপনার প্রথম ইনকাম আসবে তখন সর্বপ্রথম আপনাকে যেখানে ইনভেস্টমেন্ট করা উচিত সেটা হলো আপনার হেলথ ও ফ্যামিলি প্রোটেকশন। হেলথ প্রোটেকশনের জন্য আপনাকে সর্বপ্রথম নিতে হবে আপনার নিজের, ওয়াইফ ও সন্তানের জন্য কম করে হলেও 10 লাখের একটা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান, এবং যদি বয়স্ক বাবা মা থাকে তাহলে তাদের জন্য আলাদাভাবে কম করে হলেও 5 লাখের একটা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান, যেটার প্রত্যেক মাসের প্রিমিয়াম হতে পারে ম্যাক্সিমাম 1400 থেকে 1500 টাকার মধ্যে, অর্থাৎ ইয়ারলি প্রায় 17-18 হাজার টাকা। কিন্তু 10 লাখ যদি আপনার বেশি মনে হয় তাহলে কম করে হলেও 5 লাখ করে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান আপনাদের নেওয়া উচিত, যাতে যেকোনো হেলথ ক্রাইসিসের মধ্যে পড়লে আপনার যত সেভিংস রয়েছে, আপনার যত ইমার্জেন্সি ফান্ড রয়েছে, সমস্ত কিছু নষ্ট না হয়ে যায়। এবং দ্বিতীয়ত, ফ্যামিলি প্রোটেকশন প্ল্যানে যাতে আপনার অবর্তমানেও আপনার ফ্যামিলি প্রোটেক্ট থাকে, সেজন্য আপনার নিজের জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নেওয়া উচিত। কিন্তু অনেকে এই লাইফ ইন্স্যুরেন্স প্ল্যানকেই ইনভেস্টমেন্ট প্ল্যান হিসাবে নেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। লাইফ ইন্স্যুরেন্সের জন্য বেস্ট অপশন হচ্ছে টার্ম লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান, যেখানে আপনারা খুবই সামান্য প্রিমিয়ামেও কোটি টাকার ইন্স্যুরেন্স প্ল্যান পাবেন। 1 কোটি সাম অ্যাসোর্ডের একটা টার্ম প্ল্যান নেওয়ার জন্য আপনাকে প্রত্যেক মাসে প্রিমিয়াম দিতে হতে পারে ম্যাক্সিমাম 800 থেকে 1000 টাকার মধ্যে, এবং আপনার বাৎসরিক ইনকামের কম করে হলেও 10 গুণ সাম অ্যাসোর্ডের টার্ম প্ল্যান আপনাকে নেওয়া উচিত। কিন্তু যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে বাৎসরিক ইনকামের 25 গুণ সাম অ্যাসোর্ডের টার্ম প্ল্যান নেওয়া বেস্ট। এবং আপনার ওয়ান্স বা ডিজায়ার পূরণ করার জন্য বা আপনার ইচ্ছে পূরণের জন্য আপনি আপনার ইনকামের ম্যাক্সিমাম 30% ব্যবহার করবেন। যদি আপনার কোনো দামি ডিজায়ার থাকে, যেমন কোনো দামি মোবাইল, আইফোন বা কোনো কার, সেক্ষেত্রে যদি আপনার কোনো ফিনান্সিয়াল লায়াবিলিটি নাও থাকে, তবু কখনো সামান্য ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই এর মাধ্যমে সেটা পারচেজ না করাই ভালো। চেষ্টা করবেন যাতে আপনি আপনার এই 30% জমিয়ে ক্যাশের মাধ্যমেই আপনার মোবাইল ফোন বা আপনি কার কিনতে পারেন, বা যতটা সম্ভব বেশি ডাউন পেমেন্ট দিয়ে সেগুলোকে আপনি পারচেজ করতে পারেন। অথবা যদি আপনার কোনো লোন থাকে যা কন্টিনিউ চলছে এবং আপনি লং টার্মের জন্য কোনো লোন নিয়েছেন, তাহলে আপনি চেষ্টা করবেন কার, মোবাইল বা অন্য কোনো দামি শখের পিছনে টাকা খরচ না করে টাকা জমিয়ে প্রতি বছর পার্ট পেমেন্ট করে যত দ্রুত সম্ভব আপনার সেই পুরনো লোনটাকে শোধ করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে খুব দ্রুত আপনি ডেপ্ট ফ্রি বা লোন ফ্রি বা ঋণ মুক্ত হতে পারবেন, এবং বেশি বেশি ইনভেস্টমেন্ট করে আপনারা খুবই দ্রুত আরও অনেক কম সময়ে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। যদি আপনারা আজকের এই 50-30-20 রুল মেনে ফুল ডিসিপ্লিনের সাথে আপনার ইনভেস্টমেন্ট জার্নিকে স্টার্ট করেন এবং অব্যাহত রাখেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন।